শিক্ষাবিদ, সাংবাদিক, লেখক এবং সংগঠক অধ্যাপক বদিউর রহমান। চলুন আমরা তাকে স্বাগত জানাই। স্যার, শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? ভালো, আপনারা ভালো আছেন? খুব ভালো আছি। রাঙা সকালে নামটি কেমন লাগছে? ভালো। ভালো, শুধু ভালো না, আর একটু ভালো? ভালো মানে আমার কেমন মনে হচ্ছিল যে এটি বোধহয় রাঙা প্রভাত। রাঙা প্রভাত, হ্যাঁ, তো রাঙা প্রভাত থেকে রাঙা সকাল। আচ্ছা স্যার, রাঙা সকাল এই শব্দটি শুধুমাত্র কিন্তু রাঙা সকাল নয়, রাঙা সকাল একটি বিশ্বাস। আমি যখন ঘুম থেকে উঠবো, যখন আমি দেখবো যে আমার জন্য একটি চমৎকার সকাল, তখন কিন্তু আমি চলবার অনুপ্রেরণা পাবো, তাই না? তো সেই জন্য আমি একটু প্রথমেই জানতে চাই, জন্মের পরবর্তী সময়ে যখন পারিপার্শ্বিক অবস্থা দেখলেন, মানে আপনার জীবনে রাঙা সকাল দেখলেন, তখন কেমন মনে হয়েছিল? সেই পরিবেশটা কেমন ছিল? একটা ব্যাপার তো ঠিক যে আপনাদের সাথে আমাদের সাথে একেবারে একটা জেনারেশন ফারাক। জি, ফারাকটা কিন্তু অনেক। আমার জন্ম 47-এ, সার্টিফিকেটে হয় হয়তো আরও 2-1 বছর আগে হতে পারে, এরকমই আমাদের। তা আমি 1950-51 সালের দিক থেকে আমরা বরিশাল শহরে বসবাস করি। মজার ব্যাপার, এটা আপনাদের কাছে কল্পনার মতো মনে হবে। আমরা প্রথমে বরিশাল শহরের ভাটার খাল বলে খাল আছে, ওই সময় নৌকো ভাড়া করে থাকা যেত। আমরা নৌকো ভাড়া করে থাকতাম দৈনিক 8 আনা ভাড়ায়, সপরিবারে, মা বাবা ছোট বোন, ওইখানে রান্না করা, ওইখানে খাওয়া। তারপরে আমরা একটা ভাড়া বাসায় উঠে যাই, 8 টাকা মাসিক ভাড়ায়, একটা 8 টাকা। 8 টাকা তখন অনেক টাকা মনে নেই মাসিক ভাড়ায়, কারণ স্বাস্থ্যকার আমলে তো 8 টাকায় মোটামুটি 8 মণ চালই পাওয়া যেত, খুব বেশি। তারপরে আমরা 54 সালে আমার বাবা বাড়ি কেড়ে সেখানে চলে যান। তো আমি প্রথমে আমার বাবার চাকরির সূত্রে বিভিন্ন জায়গায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেছি, শিক্ষা গ্রহণ না হলেও আমি প্রথম বরিশাল টাউন স্কুলে পড়াশোনা শুরু করি নিয়মিতভাবে 1952 সালে, 2য় শ্রেণীতে। স্যার, আমার না সব আগ্রহ কাজ করছে ওই নৌকোর মাঝে। নৌকোর মধ্যে যে এই যে ভাড়া থাকা, নৌকোটা কত বড় ছিল? বেশ বড় নৌকা, তার মধ্যে গোসলখানাও ছিল নৌকার পেছনে, এবং আম্মা ওইখানে গোসল করতেন, আমরা নদীতে খালে নেমে গোসল করতাম। রান্না করার জায়গা ছিল এবং মশলা পেশার একটা বিচিত্র যন্ত্র ছিল মাটির, এবং এটি গোল, ঠিক এখন যেরকম, আপনারা তো গুঁড়া মশলার আমলের লোক, তো তার আগে ছিল বাটা মশলার আগে, তার আগে ঘোটা মশলা, এরকম। খুব মজার ব্যাপার। তারপরে আমি বিএম স্কুলে, ব্রজমোহন স্কুলে ভর্তি হই 5ম শ্রেণীতে। স্যার, এই জায়গাটা থেকে আমরা ফিরবো, তবে তার আগে আপনার সম্পর্কে আমরা দর্শকদের একটু বলে নিতে চাই। দর্শক, এই গুণী মানুষের সম্পর্কে আমরা প্রথমেই বলে নিয়েছি, তিনি একজন শিক্ষাবিদ, সাংবাদিক, লেখক এবং সংগঠক অধ্যাপক বদিউর রহমান। সাংস্কৃতিক কর্মকাণ্ড, সাংবাদিকতা, লেখালেখি এবং শিক্ষকতার সর্বক্ষেত্রে কৃতিত্বের সাথে কাজ করে চলেছেন সমান তালে। 60-এর দশকের শেষ দিকে বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজে শিক্ষকতা শুরু করেন তিনি। পরবর্তী সময়ে বরিশালের ব্রজমোহন কলেজ এবং খুলনার ব্রজলাল কলেজে অধ্যাপনা করেছেন তিনি। দৈনিক আজাদ, দৈনিক পূর্বদেশ, দৈনিক প্রথম আলো এবং দৈনিক আমাদের সময় পত্রিকায় সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি দৈনিক বাংলাদেশ সময়ের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, পাশাপাশি লেখালেখি, সম্পাদনা আর অনুবাদ করে যাচ্ছেন একেবারে নিরবিচ্ছিন্নভাবে। তার প্রকাশিত বইয়ের সংখ্যা 30। তার হাত ধরেই বরিশাল নাটক, চারণ চলচ্চিত্র সংসদ, বরিশাল চারুকলা বিদ্যালয়, খেলাঘর বরিশাল জেলা কমিটি, বরিশাল সাংস্কৃতিক সংগঠন, সমন্বয় পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে তিনি প্রগতি লেখক সংঘ, 72-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটি, খেলাঘর কেন্দ্রীয় কমিটি সহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছেন। গবেষণাধর্মী লেখালেখি এবং সাংগঠনিক দক্ষতার কারণে শেরে বাংলা গবেষণা পুরস্কার, অশ্বিনী দত্ত গবেষণা পুরস্কার এবং অশ্বিনী পদকে ভূষিত হয়েছেন বদিউর রহমান। বুঝতেই পারছেন যে এই গুণী মানুষটি আমাদের সঙ্গে রয়েছে দ্বিতীয় ঘন্টায়, এবং তার জীবন অনেক বেশি বর্ণাঢ্যময়। আমরা সেই সব জীবনের গল্পে একটু ফিরে যেতে চাই। যেখানে ছিলেন স্যার, মুন্নি কোথায় যেন ছিল? ক্লাস 5-এর পরে। এবং সবচেয়ে মজার ব্যাপার, স্যার বলছিলেন যে আমি যে স্কুলটা পড়েছি, ব্রজমোহন স্কুল, সেই স্কুলটার ধরনটাও একটু আলাদা। আমার খুব গর্বের বিষয় যে চারণ কবি মুকুন্দ দাস ওই স্কুলের ছাত্র ছিলেন। তো ব্রজমোহন স্কুল অশ্বিনী দত্তের প্রতিষ্ঠিত একটি অসাম্প্রদায়িক ভাবনার, সেই সময়ের এগুলো চিন্তার স্কুল। আমরা কখনোই ওই স্কুল পরিবর্তন করিনি।
ব্রজমোহন কলেজ থেকে 1961 সালে এসএসসি নয় ম্যাট্রিক পাস করি। তখন ম্যাট্রিক পরীক্ষা ছিল। ম্যাট্রিক পাস করার পরে উচ্চ মাধ্যমিকে ভর্তি হই বরিশাল ব্রজমোহন কলেজে। সেখান থেকে উচ্চ মাধ্যমিক, তখন উচ্চ মাধ্যমিক আবার হয়ে গেছে। আমরা উচ্চ মাধ্যমিক যেটা এসএসসি, এইচএসসির শুরুর আগের বছরে আমরা ম্যাট্রিক পাস করি। তারপরও 1 বছর ম্যাট্রিক ছিল। তারপরে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে বিএ পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 66 সালে। 68 সালে ওখান থেকে স্নাতকোত্তর পাস করি বাংলা সাহিত্যে, এবং রেজাল্ট প্রকাশের আগেই বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজে অধ্যাপনায় যোগদান করি। আচ্ছা, এক নিমেষে পুরো জীবনটাই বলে দিলেন, কিন্তু আমাদের ছোট ছোট অনেক গল্প জানতে বাকি আছে। স্যার একটু শুনে নিতে চাই, কারণ আপনার সম্পর্কে আমাদের অনেক জানবার বাকি রয়েছে। আমরা যতটুকু জেনেছি খুব প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক ছিল আপনার পরিবার। কেন মনে হতো এটা? এটা মনে হতো আমার বাবা একেবারেই অসাম্প্রদায়িক ভাবনার মানুষ ছিলেন। আমার বড় ভাই ওবায়দুর রহমান উনি ন্যাশনাল আওয়ামী পার্টি করতেন, ন্যাপ মুজাফফর যাকে বলা হয়। আমরাও পরে ন্যাপ মুজাফফরে যোগদান করেছি, পরে কমিউনিস্ট পার্টির সাথে সংযুক্ত হয়েছি, সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেছি। এই অসাম্প্রদায়িক ভাবনাটা ছোটবেলা থেকে আমাদের মধ্যে একেবারেই বেশি প্রতীত হয়েছে। এবং মুক্তিযুদ্ধের সময় আমরা যতটুকু দায়িত্ব পালন করেছি আমাদের পার্টির পক্ষ থেকে, বাংলাদেশের থেকে, সেই সময় একটি দৃশ্য আমাকে খুব পীড়া দেয় যে ভান্ডারিয়া আমাদের উপজেলা, সেখানে একটি মসজিদে দেখি অসংখ্য মানুষ একেবারে খুব জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আছে। যখন খোঁজ নিয়ে জানলাম এরা সকল বোসবাড়ির মানুষ, হিন্দু মানুষ, এবং এই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের অত্যাচারের কারণে তারা ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করে, তথাকথিত গ্রহণ, আসলে তো ধর্ম বিশ্বাস মানুষের এত পাল্টানো সহজ নয়, গ্রহণ করার কারণে এবং সেটা প্রকাশ করার কারণে এরকম ভাবে তারা জব করছে, তখন খুব মনটা বিষিয়ে যায় যে ধর্ম কিভাবে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করা। তখন থেকেই কিন্তু আমাদের মনের মধ্যে একটা একটা ক্ষোভ জন্ম হতে থাকে, এবং এগুলো আমাদের একেবারে সরাসরি দেখা। আমার আজ আবার সেই কথাটি বলতে ইচ্ছা করছে। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীর দিন আমাদের মাছরাঙার সাক্ষাৎকারে ডক্টর আনিসুজ্জামান বলছিলেন যে জলের ধরন হলো জলত্ব, এবং আগুনের ধরন হলো আগুনত্ব, আর মানুষের কিন্তু ধর্ম হলো মনুষ্যত্ব, এবং সেই মনুষ্যত্বের চেয়ে বড় ধর্ম কিন্তু আর নেই। আপনি ম্যাট্রিক পাশ করার পরে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হলেন সরাসরি, তো সেই সময় কি করতেন এবং কি ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড আমাদেরকে যদি একটু বলতেন। সেটা 1962 সালে, সে সময় আমরা কিছু ছাত্র রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলাম, এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড যে একটি জরুরি বিষয়, সংস্কৃতি মানে রাজনৈতিক আন্দোলন বা সামাজিক আন্দোলনের জন্য, সেটা তখন আমাদের মধ্যে এটি প্রথম বুঝান প্রফেসর রফিকুল ইসলাম, আমার শিক্ষক। উনি 8ম শ্রেণী থেকে আমরা তার পেছনে পেছনে হাঁটি। রফিকুল ইসলাম সাহেব ব্রজমোহন কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। উনি সেই সময় কমিউনিস্ট পার্টি করতেন, তো তিনি সবসময় আমাদেরকে নিয়ে বসতেন। তার কিছু, একই পাড়ায় থাকতাম, তার কিছু পছন্দের ছেলেপান ছিল, তো তার মধ্যে আমি একজন ছিলাম। উনি বলতেন যে দেখ, মানুষের জন্য এই কথাগুলো আমরা তখন থেকে ভাবা শুরু করেছি 8ম শ্রেণীর ছাত্র থাকাকালীন। এরপরে 58 সালে যখন আইয়ুব খানের সামরিক শাসন জারি হয়, তখন আমরা পাড়ায় স্যার একটি সংগঠন গড়ে তোলেন, তার নাম সমাজ সেবা পরিষদ। সমাজ সেবা পরিষদকে আমাদের কাজ হলো পুকুরের কচুরিপানা তোলা, রাস্তার পাশের কচু গাছ কাটা। করে 62 সালে তিনি একটি সাংস্কৃতিক সংগঠন গড়েন, তার নাম সংস্কৃতি মজলিস। এখনও সেটি বরিশালের গোরস্থান রোডে আছে। আমি তার যুগ্ম আহ্বায়ক হই, জয়েন্ট সেক্রেটারি। দুজন জয়েন্ট সেক্রেটারি, সন্তোষ দাস এবং আমরা দুজন।
এই স্যারের হাত ধরেই আমরা কিন্তু সংস্কৃতি বোঝা শুরু করেছি। আচ্ছা, সংস্কৃতি একটা শিক্ষা আন্দোলনও তো হয়েছিল 62-তে, একটা শিক্ষা আন্দোলন হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানে। আমরা তখন শিক্ষা আন্দোলনের সাথে ছাত্র হিসাবে কলেজ এরেনাতে আমরা আমাদের কার্যক্রম করেছি, কিন্তু সংস্কৃতি ক্ষেত্রে প্রথম সংস্কৃতি মজলিসই আমরা করি। তারপরে যখন 67 সালে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন পাকিস্তানের তথ্য বেতার মন্ত্রী ছিলেন খাজা শাহাবুদ্দিন। তিনি ঘোষণা করলেন যে পাকিস্তান রেডিও থেকে আর রবীন্দ্রনাথের গান প্রচার করা যাবে না। এর বিপরীতে রবীন্দ্রনাথের পক্ষে একটি স্বাক্ষর অভিযান শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আমরা তার অগ্রভাগে ছিলাম। আর আমাদের বিরুদ্ধেও আবার একটি স্বাক্ষর অভিযান রবীন্দ্রনাথের বিরুদ্ধে হয়। ডক্টর কাজী দীন মোহাম্মদ সাহেবরা, সাজ্জাদ হোসেন, এরা এই পক্ষে স্বাক্ষর করেন, আমরা রবীন্দ্রনাথের পক্ষে স্বাক্ষর সংগ্রহ করি। আসার কথা যে আমরা অল্প একটু সংখ্যা হলেও বেশি ছিলাম পাকিস্তান আমলে। তারপরে বরিশালে যখন ফিরে গেলাম, বরিশালে তখন আমি ছাত্র, কিন্তু বরিশালে যাওয়ার পরে প্রেস ক্লাবে একদিন বসে আমরা ভাবলাম যে এখানেও একটি স্বাক্ষর অভিযান করি। যারা রবীন্দ্রনাথের পক্ষে স্বাক্ষর করলাম তাদেরকে নিয়ে একটি নতুন সংগঠন গড়ে ওঠে প্রান্তিক। আমি প্রান্তিকের মানে একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকে, প্রান্তিক সঙ্গীত বিদ্যালয় এখনও আছে, প্রতিষ্ঠা লগ্ন থেকে এর সাথে জড়িত ছিলাম। এবং আমার কাজ ছিল বাংলার ছাত্র যেহেতু, সব অনুষ্ঠানের স্ক্রিপ্ট লেখা। এই স্ক্রিপ্ট লেখাটা আর কোনো বিকল্প ছিল না, কিন্তু আমরা সবসময় স্ক্রিপ্টে লিখে আবার বসে আলাপ আলোচনা করে সাথে পরিমার্জনা ইত্যাদি করে তারপরে আমরা করতাম। প্রান্তিকের পক্ষেই 68, 69, 70-এর দিকে আমরা গণসঙ্গীতের প্রচার শুরু করি। এবং খুব হাস্যাস্পদ হলেও এরকম ঘটনাটি যে দুটি মোটা পার্টি বলে আর কি, পার্টি হারমোনিয়াম তবলা নিয়ে আমরা যেতাম, রাস্তায় বেরিয়ে পড়তাম, কোনো একটা জায়গায় ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ওই পার্টি বিছিয়ে ওখানেই গান হতো, দেশের গান হতো। তারপরে তো মুক্তিযুদ্ধের গানও তখন শুরু হয়েছে, জয় বাংলার গান হয়েছে। তখন মিহির লালা চট্টগ্রামের ওস্তাদ, তিনি বরিশালে একটা ছিলেন, কর্মরত ছিলেন। তার উদ্যোগে একটি গান হয়, সুজলা সুফলা দেশ বাংলা, সোনালী স্বপন ভরা বাংলা। এই গানটি তখন খুব জনপ্রিয়তা অর্জন করে। এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যে জড়িত হলাম, আজও পর্যন্ত তার থেকে বেরোতে পারেনি। স্যার, একটু জানতে চাইবো যে রবীন্দ্রনাথের গান যখন নিষিদ্ধ করা হলো, বেতার থেকে একটা অ্যানাউন্সমেন্ট আসলো, আপনি বলছিলেন সে সময় রবীন্দ্রনাথের পক্ষে আপনারা আন্দোলন করেছেন, স্বাক্ষর গ্রহণ করেছেন। ওটা কতদিন পর্যন্ত বলবৎ ছিল যে রবীন্দ্রনাথের গান প্রচার করা যাবে? আর আইয়ুব খানের আমলে, পাকিস্তান আমলে প্রায় একেবারে রবীন্দ্রনাথের গান নিষিদ্ধ। এবং ইকবাল হলে, আমি তখন ইকবাল হলের ছাত্র, এখন জহুরুল হক হল, তো তখন আমরা একটা অনুষ্ঠান করলাম। অনুষ্ঠানে আমরা ডক্টর আহমদ শরীফকে বক্তা হিসেবে আনলাম রবীন্দ্রনাথের পক্ষে। তো আহমদ শরীফ স্যারকে অনেকে নামে জানেন, আমি আবার তার খুব বেশি ঘনিষ্ঠ ছিলাম। আহমদ শরীফ স্যার মঞ্চে দাঁড়িয়ে বললেন, কোন বেটা শাখাবুদ্দিন রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করে? রবীন্দ্রসঙ্গীত ভালো কি মন্দ আমি আহমদ শরীফ বলতে পারি, তুই বেটা বলার কে? এরকমভাবে তিনি মানে খ্যাপাটে বক্তৃতা করতেন। তখন অজিত রায় এবং জাহিদুর রহিমেরা রবীন্দ্রনাথের গান গাইতেন খুব দৃঢ়তার সাথে, এবং আমার সোনার বাংলা তখন প্রতি অনুষ্ঠানে গাওয়া হতো। তখন ওইটা যে জাতীয় সঙ্গীত নয়, কারণ তখন তো আর বাংলাদেশ হয়নি। সেই যে পরিমণ্ডলটি তখন সৃষ্টি হয়েছিল সেটি দীর্ঘদিন থেকেছে। এবং তারই কিন্তু সেই জাহিদুর রহিমের কে এক সময় স্বাধীন বাংলাদেশের টেলিভিশন থেকে বাদ দেয়া হয়, এটা জিয়াউর রহমান সাহেবের আমলে। তার কিছুদিন পরে তিনি মারা যান। তখন ডক্টর সঞ্জিদা খাতুনের বাড়িতে একটা সভা হয়, এবং সেই সভায় একটি সংগঠন গঠিত হয়, জাহিদুর রহিম স্মৃতি পরিষদ। এই জাহিদুর রহিম স্মৃতি পরিষদই কিন্তু পরবর্তীকালে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নামে খ্যাত। আমি এটির প্রথম সংগঠনকালে সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলাম। এটার সাথে আমরা খুব ঘনিষ্ঠভাবে জড়িত ছিলাম। আসলে আমাদের
সাংস্কৃতিক সংগ্রামটাই কিন্তু মূল বাঙালি চেতনা বিকাশের মূল একটি ধারা। এরপর উদীচী সংগঠিত হলো, উদীচী সারা বাংলাদেশে ব্যাপকভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, খেলাঘর তার কাজ করেছে, সব সংগঠনের সাথেই কম বেশি জড়িত ছিলাম। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ার গল্প আমরা শুনছিলাম এবং সেই কর্মকাণ্ড এখনো অব্যাহত আছে আমরা জানি, এবং একই সাথে সাংবাদিকতা জীবনটাও কিন্তু অনেক বড় আপনার। এবং কখন জড়িয়ে পড়লেন, বর্তমানে কি করছেন, আমাদেরকে যদি একটু বলতেন। এটা অনেক মানে কঠিন প্রশ্ন আমার জন্য। আমি সাংবাদিকতার সাথে প্রথম জড়িত হই 1962 সালে ম্যাট্রিক পাশ করার পরে। প্রথমে দৈনিক আজাদের বরিশাল প্রতিনিধি ছিলাম, তারপরে দৈনিক পূর্বদেশ, এই দুটি কাগজই এখন বন্ধ হয়ে গেছে। এরপরে এপিপি, অ্যাসোসিয়েট প্রেস অফ পাকিস্তানের আমি বরিশাল জেলা প্রতিনিধি ছিলাম। এপিপি পরে রূপান্তরিত হয় বিএসএস, বাংলাদেশ সংবাদ সংস্থা। আমি দীর্ঘদিন বাংলাদেশ সংবাদ সংস্থার বরিশাল প্রতিনিধি হিসাবে কাজ করেছি। সে সময় আমি মফস্বল সাংবাদিকদের অধিকারের আন্দোলনের সাথে জড়িয়ে পড়ি এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি বলে একটি সংগঠনের আমি 2 বার নির্বাচিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। এবং সাংবাদিকদের সংগঠিত করার জন্য এটি এখনকার মফস্বল সাংবাদিকদের কাছে হাস্যাস্পদ মনে হবে, তখন আমাদের দাবি ছিল 10 পয়সা লাইনের চাই, প্রতি লাইন সংবাদের জন্য 10 পয়সা চাই। 10 পয়সা মানে 10 লাইন লিখলে 1 টাকা, এরকম। তো সে ব্যাপারে আমরা 10 পয়সার জন্য আন্দোলন করেছি, রাস্তায় মিছিল করেছি। তারপরে সাংবাদিকতার সাথে এই সম্পর্কটা আর ছাড়িনি। এরপরে বিএসএস একসময় ছেড়ে দেই। ছাড়ার একটি কারণ আছে যে আমাদের এক ঘনিষ্ঠ বন্ধু একসময় মন্ত্রী হয়ে গেলেন, শিক্ষা মন্ত্রী। তিনি কেন জানি আমাকে ওইভাবে সহ্য করতে পারছিলেন না। আমি বরিশালে একাধিক স্কুল কলেজের গভর্নিং বডির সদস্য ছিলাম। উনি শিক্ষামন্ত্রীর বদৌলতে বোর্ডে ফোন টোন করে আমার নাম কাটালেন। তখন ভাবলাম যে বিএসএস মানে তো সরকারি প্রতিষ্ঠান, মন্ত্রীর গাড়ির পেছনে ছুটতে হবে, আমি একসময় ছেড়ে দিলাম। এরপরে যখন প্রথম আলো বেরোয় তখন মতিউর রহমান আমাকে চিঠি দেন, 1, 2, 3টি চিঠি দেওয়ার, পত্রিকা বেরোবার আগে নানান রকম সাজেশন ইত্যাদি নিয়ে। কারণ মতিউর রহমানের সাথে আমাদের সম্পর্ক আবার দীর্ঘদিনের পার্টি সূত্রে, একতার সূত্রে। তারপরে আমি দক্ষিণাঞ্চলীয় বিশেষ প্রতিনিধি হিসাবে একেবারে প্রথম আলোর জন্ম থেকে আমি বরিশাল থাকা অবধি কাজ করেছি এবং সেখানে দক্ষিণ বাংলার চিঠি বলে একটি নিয়মিত কলাম লিখতাম, 15 দিনে একটি। এটি পরে দক্ষিণ বাংলার চিঠি নামে বই আকারে প্রকাশিত হয়েছে। এরপরে আমি যখন অন্য প্রসঙ্গ তারপর একটু বলে নেই যে 2001 সালে যখন জোট সরকার গঠিত হয় তখন আমি বিএম কলেজের শিক্ষকতা করি, মানে ব্রজমোহন কলেজে। ব্রজমোহন কলেজের প্রিয় ছাত্ররা আমাকে ব্রজমোহন কলেজে অবাঞ্ছিত ঘোষণা করে এবং আমাকে 7 দিনের মাথায় খুলনা বিএল কলেজে বদলি করে। আমি স্বচ্ছন্দে খুলনা বিএল কলেজে চলে যাই এবং বলেছিলাম যে বাংলাদেশটা আমার দেশ, ফলে বাংলাদেশের যে জায়গাতেই বদলি করো আমি সেখানেই কাজ করব, কোনো বিষয়ে না। আমি সেখানে বসেও এই দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধির কাজ করি। এরপরে বরিশালের একটি খুব মানে বিব্রতকর অবস্থা ছিল আমার জন্যে। আমি উদীচী করতাম, উদীচীর বৈশাখী মেলা করবে উদীচী, কোনো আপত্তি নাই, বদিউর রহমান আসতে পারবে না। আমার মেয়ে তখন প্রথম আলো বন্ধুসভার সেক্রেটারি, বন্ধুসভার সম্মেলন ডাকা হলো, আনিসুল হক সাহেব গেলেন, আমাদের বাসায় বসেই সেই সকালবেলা মিটিং হলো যে আপনারা সম্মেলন করেন, বদিউর রহমান আসতে পারবো না, আসলে বোমা মেরে স্টেজ উড়িয়ে দেব। এরকম প্রতিকূল অবস্থায় আমি ঢাকায় আসি আমার ছোট ভাইয়ের বাসায়। ঢাকায় আমার ছোট ভাই একেবারেই নাসরবান্দা, কিছুতেই আমাকে আর বরিশাল যেতে দেবে না, যে আপনার একার জন্য সমস্ত পরিবার এরকম অস্থির থাকবে এটা আমরা গ্রহণ করতে পারিনি। তখন একদিন একটি পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম যে 53 সেন্ট্রাল রোডে, আমি থাকি 82 সেন্ট্রাল রোড, যে একটা অনুবাদক নেবে একটি সংগঠনে, এনজিওতে। তা আমি গেলাম, সেইখানে আমার নইমুল ইসলাম খান সাহেবের সাথে প্রথম সাক্ষাৎ। উনি আমার সিভি দেখে বলে, বদিউর ভাই আপনি আমার সাথে থেকে যান, আমি একটা কাগজ বের করব। তখন আমাদের সময় বেরোয়নি। আমি
আপনি আমার সাথে থাকেন। তো আমাকে উনি জিজ্ঞেস করলেন যে আপনি কত টাকা বেতন চান। আমি বললাম যে আমি তো এখন পেনশনে যাইনি, আমি এলপিএ আছি, আমি তো বেতন নিতে পারবো না, আপনি আমাকে কনভেন্স দিয়েন। আমি ৩,০০০ টাকা বেতনে প্রথম আমাদের সময়তে ঢুকি সহ সম্পাদক পদে। এরপরে আস্তে আস্তে আমি ওটার যুগ্ম সম্পাদক হই। আচ্ছা। এরপরে ওই পত্রিকার সাথে একটি সাধারণ কারণে আমার সাথে নঈমুল ইসলাম খানের সাথে একটু মতভেদ হয়। অর্থাৎ তিনি একটি আর্থিক সংকটের সময় তিনি হাওয়া ভবন থেকে অর্থ সংগ্রহের ব্যাপারটা ইচ্ছা পোষণ করেন। আমি তাকে সরাসরি জিজ্ঞাসা করে তিনি বলেন যে হ্যাঁ, আমার তো সার্ভাইভালের প্রশ্ন। স্যার, আমরা তখন আমি চাবিটা রেখে ওখান থেকে চলে আসি, আর যাইনি। আচ্ছা, জীবনের আসলে এরকম অনেক চড়াই উতরাই থাকবে, যে সংগ্রামগুলোর সাথে আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়, তারপর আমাদের এগিয়ে চলা। এগিয়ে যাওয়ার পথে আমাদের এখন যে প্রশ্নটি এসে সামনে দাঁড়িয়েছি সেটি হলো যে অনুবাদ করতে পছন্দ করেন, এবং আপনার সেই তালিকায় আমরা দেখতে পেলাম প্লেটো, অ্যারিস্টটল, লঙ্গিনাস, হোরেস, সবার বইই প্রায় আপনি অনুবাদ করেছেন। এই অনুবাদ কেন করতে ইচ্ছে হলো? মৌলিক লেখা নয় কেন? ব্রজমোহন কলেজে পড়াতে যাই, তখন আমাকে অ্যারিস্টটলের পোয়েটিক্স পড়াতে দেওয়া হয়। জি জি। তো যে কয়টি অনুবাদ গ্রন্থ আমরা হাতে পাই তাতে আমার মনে হচ্ছে যে বাংলাটা ইংরেজির চেয়েও যেন কঠিন। আচ্ছা। তখন আমার মাথার মধ্যে এই একটা গোঁ চাপে যে আমি একটি সহজ বাংলায় অনুবাদ করার চেষ্টা করব। প্রথম আমি অ্যারিস্টটলের পোয়েটিক্স বাংলায় অনুবাদ করি, এবং সেটি একটা বিষয় যে ইংরেজি ভার্সন আমি বাংলাদেশে কোথাও পাচ্ছিলাম না। পরে আমি কলকাতা থেকে নিজে গিয়ে এনে একটি অনুবাদ করে অনুবাদটি দেখার জন্য কবির স্যারের কাছে পাঠাই। প্রফেসর কবির চৌধুরী, উনি আমার সাথে উনি আমাকে খুব স্নেহ করতেন এবং আমরা খুবই ঘনিষ্ঠ ছিলাম। স্যার বললেন তুমি পাঠিয়ে দাও কুরিয়ারে। উনি কুরিয়ারে করে পাঠিয়ে দিলেন। পাঠাবার পরে উনি পড়লেন আগা করে এবং একটি ভূমিকা লিখে দিলেন যে এত অ্যারিস্টটলের অনুবাদ আমি পড়েছি, কিন্তু বদিউর রহমানের মতো এত সহজ ভাবে কেউ অনুবাদটি করেনি। উনি যতদিন থিয়েটারের স্কুল ক্লাস নিতেন ততদিন আমার অনুবাদটাই তিনি বলতেন। এরপরে সাহিত্য তত্ত্ব পড়াতে গিয়ে হোরেস, লঙ্গিনাস অনুবাদ করি। এখানে একটি কবির স্যারের আরেকটি কথা বলি। একদিন আমি একটা লেখার জন্য আমাদের সময়তে তখন আমি যোগদান করেছি, আমাদের সময় পত্রিকায় বসে যখন একদিন স্যারকে ফোন করলাম যে স্যার আমাকে এটা লেখা চাই, স্যার বললেন বদিউর তোমাকে একটা কথা বলি, এটা আমার সাজেশন মনে করো, তুমি যদি পাবলিশার পাও তাহলে হোরেস, লঙ্গিনাস, অ্যারিস্টটল এটা দিয়ে তুমি একটা বই যৌথভাবে করো, নাম দাও ধ্রুপদী সাহিত্য তত্ত্ব। স্যারকে বলার আমি হ্যাঁ না কিছু বললাম না, স্যার দেখি। তখন আমি বললাম যে আমি প্লেটোর সাহিত্য তত্ত্ব নিয়েও কাজ করেছি। তাই নাকি, তুমি তো পাঠাওনি বই? ঠিক আছে স্যার, আজকেই পাঠিয়ে দেবো। সেদিনই পাঠালাম। ওখান থেকে আমি আজিজ সুপার মার্কেটে এসে প্যাপিরাসের মোতাহার হোসেনকে বললাম যে বইটা আমি করব। বইটা উনি করলেন এবং বইটার এখন এডিশন নেই বাজারে, দ্বিতীয় সংস্করণ বেরোবার অপেক্ষা আছে। উনি কবির স্যার এটার উপরে প্রথম আলোতে একটি খুব মূল্যবান একটি আলোচনা, সমালোচনা, যদি নেতিবাচক অর্থে বলেন সমালোচনা নয়, আলোচনা লিখে এটিকে ঋদ্ধ করেছেন। এরপরে আমি এম.এন. রায়ের হিস্ট্রিক্যাল রোল অফ ইসলাম এর অনুবাদ করি। এম.এন. রায়ের নিউ হিউম্যানিজম কে নয়া মানবতাবাদ নামে, পরে ফরস্টারের অ্যাসপেক্টস অফ নভেল অনুবাদ করি। তারপরে রোমারোলার দি পিপলস থিয়েটার অনুবাদ করি। এই অনুবাদের কাজ করা মূলত সাহিত্য তত্ত্ব নিয়ে কাজ করার মধ্য দিয়ে। আর আমার মূল কাজ সাহিত্য তত্ত্ব নিয়ে। সাহিত্য সংজ্ঞা অভিধান আমার কাজ, সাহিত্য স্বরূপ আমার কাজ, ছন্দ অলঙ্কার রসতত্ত্ব আমার কাজ। সাহিত্য সংজ্ঞা অভিধানটির দ্বিতীয় সংস্করণ এবার কলকাতা থেকে বেরিয়েছে, আর অন্যগুলো এখান থেকে বেরিয়েছে। স্যার, বরিশালের দুজন কৃতি সন্তান, মুকুন্দ দাস একজন এবং আরেকজন হচ্ছেন অশ্বিনী কুমার দত্ত, এই দুজনকে নিয়ে আপনি দীর্ঘদিন যাবৎ গবেষণা করছেন। কেন, কোন মোটো থেকে, কোন উদ্দেশ্য থেকে আপনি গবেষণা করছেন এবং কি পেলেন?
আসলে বিষয়টি গবেষণা বলে একটু বেশি বাড়িয়ে বলা হবে। আমি এই দুজনের উপরে খুব পড়াশোনা করছি। আচ্ছা। আমি আসলে লেখক নই, পাঠক। আমি পড়তে পড়তে যেটুকু মনে করি, যেটুকু মানুষকে জানালে ভালো, সেটুকুই আমি কেবল লিখি। মুকুন্দ দাস, অশ্বিনী দত্তকে বলা হয় যে আধুনিক বরিশালের রূপকার। তিনি শিক্ষা বিস্তার, সমাজ প্রগতি ইত্যাদির ব্যাপারে সরাসরি কাজ করেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে কাজ করেছেন। এবং অশ্বিনী দত্ত সম্পর্কে ছোট্ট একটি গল্প বলি। এক সময় বরদা বাবু ছিলেন বরিশাল পৌরসভার চেয়ারম্যান। তখন বরিশালের মেথররা স্ট্রাইক করলো। আপনারা মেথর বলতে চেনেন কিনা জানি না, যে মল পরিষ্কার করতে হতো সকালবেলা। বরদা বাবু এসে অশ্বিনী দত্তকে বললেন যে এরকম ঘটনা, 2 দিন পর তো আর শহরে কেউ থাকতে পারবে না। অশ্বিনী দত্ত খুব গম্ভীরভাবে বললেন, আচ্ছা দেখা যাক। তিনি উঠে চলে গেলেন ব্রজমোহন কলেজে। তিনি তার ছাত্রদেরকে সমবেত করে বললেন, এই শহর এরকম একটি বিপন্ন অবস্থায় পড়েছে, আমি নিজে ময়লা পরিষ্কার করব, তোমরা আমাদের সাথে চলো। এবং তিনি একদল ছাত্র নিয়ে সেই কাজটি করলেন। এরকম একটি কাজ আজকালকার দিনে কেউ কল্পনা করতে পারে না। তারই শিষ্য চারণ কবি মুকুন্দ দাস। মুকুন্দ দাস দেশমাতৃকার স্বাধীনতা সংগ্রামের এক অগ্রগামী সৈনিক। 1878 সালে তার 76 সালে তার জন্ম। 1976 সালে তার জন্মবার্ষিকী উপলক্ষে আমরা বরিশাল উদীচীর থেকে মুকুন্দ দাসের দেশগান নামে আমার সম্পাদনায় ছোট্ট একটি বই বেরোয়। এ থেকেই বাংলাদেশে মূলত মুকুন্দ দাসের মানে চর্চা। এরপর আমি মুকুন্দ দাসের উপরে পড়াশোনা শুরু করি। অশ্বিনী দত্তের উপরে পড়াশোনা যতটা না করি, তার চেয়ে অশ্বিনী দত্তের মূল লেখাগুলোকে আমি সংগ্রহ করি কলকাতা থেকে। কলকাতার ফুটপাতে হেঁটে হেঁটে 2 আনা 4 আনা দিয়ে যে বইগুলো সংগ্রহ করি, সেগুলো পরে বরিশাল ব্রজমোহন কলেজের 100 উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে একটি গ্রন্থ আকারে প্রকাশিত হয় মুকুন্দ দাসের অশ্বিনী দত্তের রচনা সংগ্রহ। আর মুকুন্দ দাসের রচনা সংগ্রহ আমার সম্পাদনায় বেরিয়েছে। আবার মুকুন্দ দাসের উপরে যারা যত লিখেছেন, অর্থাৎ আমার গবেষণা কাজে যাদের যাদের লেখা যতটুকু আমি ব্যবহার করেছি, সবটুকু আবার কম্পাইল করে চারণ কবি মুকুন্দ দাস প্রসঙ্গে একটি বই করেছি। আর একটি বই যেটা বাংলার চারণ মুকুন্দ দাস, সেটি আমার গবেষণা বা পড়াশোনার ফল মনে করতে পারি। স্যার, আমি একটু জেনে নেই, সেটি হলো যে মুকুন্দ দাসের অনেকগুলো গান আমরা গণসঙ্গীত হিসেবে পেয়েছি। এই মুহূর্তে কি তেমন কোনো বিখ্যাত গানগুলো মনে পড়ছে আপনার, যে গানগুলোর 2-1টি লাইন? আমি তো গায়ক না, আমি এমনি বলতে পারবো। হ্যাঁ, অবশ্যই বিখ্যাত লাইনগুলো। যেমন কালকে আমরা বলতেছিলাম, রাম রহিম না জুদা করো ভাই, মনটা খাঁটি রাখুছি। কিন্তু মুকুন্দ দাসের সম্পর্কে একটি কথা বলি, যে মুকুন্দ দাসের মাতৃপূজা নাটকের মধ্যে একটি গান ছিল। সে গানটি ছিল ধান গোলা ভরা, শ্বেত ইন্দুরে করলো সাড়া। এই গানটির অপরাধে, রচনার অপরাধে ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে মামলা হয়, দেশদ্রোহিতার, এবং তার 3 বছরের সাজা হয়। তিনি কিন্তু সাজা ভোগ করেছেন। তারপরে আয় রে বাঙালি, আয় সেজে আয়, তারপরে ওরে বাঙালি ভাই তুমি কৃষ্টি ছেড়ে চলেছো অনেক, তার অধিকাংশ গানই দেশপ্রেমমূলক। আর সবচেয়ে মজা হলো, তিনি কিন্তু গণশিল্পী নন, তিনি একেবারে চারণ শিল্পী। হেঁটে হেঁটে গিয়ে গিয়ে ভাটে বাজারে গান করতেন। ফলে অনেক সময় দেখা যায় যে তার গানের শব্দ চয়ন নিয়ে বিভ্রান্তি হয়। প্রশ্ন করে, ছেড়ে দাও রেশমি চুরি না ছেড়ে দাও কাচের চুরি? আসলে ঘটনাটা আমি যেটুকু সন্ধান পেয়েছি, রেশমি চুরি কাচের চুরি দুটাই উনি গাইতেন। হয়তো নেচে নেচে যখন গাইতেন, মা মাসিদের কাছে গিয়ে গাইতেন, মাসি ছেড়ে দাও ভেঙে ফেলো রেশমি চুরি, ছেড়ে দাও রেশমি চুরি। পাশে গিয়েই বলতেন ভেঙে ফেলো কাচের চুরি। ফলে রেশমি চুরি কাচের চুরির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, দুটোই মুকুন্দ দাস গাইতেন। কারণ তিনি তো আসলে লিখে রিহার্সাল করে স্বরলিপি করে গান করতেন না, তিনি গান করতেন তার মনের আবেগে, মনের তাগিদে, সরাসরি দর্শকদের মধ্যে গিয়ে। ফলে সেখানে তার একেবারে শব্দ চয়নের ক্ষেত্রে শুদ্ধতা বিশুদ্ধতার কোনো প্রশ্ন নেই। মুকুন্দ দাসের গান মুকুন্দ দাসেরই গান। সত্যি তাই। এবং আমার অদ্ভুত লাগলো যে চারণ কবির কিছু লাইন তো এখনো নারী স্বাধীনতার কথা এমন ভাবে বলে যে জাগো গো ও জননী ও ভগিনী,
মোহের ঘুমে আর থেকো না, ছেড়ে দাও রেশমি চুড়ি বঙ্গনারী, এই কবু হাতে আর পড়ো না। এই জানি না যে কতটা স্বাধীনতা একজন নারীকে দিতে চাইলে একজন চারণ কবি তখন স্বপ্ন দেখেন যে আমাদের চুরি ভাঙার স্বপ্ন দেখেন। অদ্ভুত। স্যার, আমরা একটু ফিরে আসতে চাই যে আপনার পরিবারের সদস্যরা কি আপনার মতোই স্বাধীন চেতা? হ্যাঁ, মোটামুটি। আমার বড় মেয়েটি লেখালেখি করে, ও গণিতে সম্মান স্নাতকোত্তর পাশ করার পরে এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় গণসংযোগ বা জনসংযোগ বিভাগের দায়িত্বে আছে। এটা খুব মজার ব্যাপার, গণিতে পাশ করে পাবলিক রিলেশন। তার একটি বই বেরিয়েছে 2 বছর আগে, 52 নারী বলে। আচ্ছা। ভাষা আন্দোলনের 52 জন নারীর জীবনে বা কর্মকাণ্ড নিয়ে। খুব সম্প্রতি বেরোবে 71-এর 71 নারী বলে ওর একটি বই। আর আমার ছোট মেয়েটি, ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করতেছে, ও ইঞ্জিনিয়ার হবে। এবং আমরা তাই খুব খেপাই যে তোরা যে দালান বানাবি সব তো এরকম ভেঙে পড়বে। আর ছেলেটি ছোট, ও এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ঢাকা কলেজ থেকে, ওর সিট পড়েছে বাংলা কলেজে, পরীক্ষা চলছে। চমৎকার একটা পরিবার। একটু জানতে চাই স্যার, আপনি 30টির মতো বই লিখেছেন, 30টি বই, এবং প্রত্যেকটি বই গবেষণাধর্মী বই আমরা বলতে পারি। তো এই যে পরিবার, তারপরে আপনার অধ্যাপনা, তারপরে সাংবাদিকতা, সবকিছু মিলিয়ে এই সৃষ্টিকর্মের পেছনে সময় দেয়া, এটা কিভাবে সম্ভব? আমার একটা নিজস্ব সময় আছে। নিজস্ব সময়টা হলো ভোর 5টা থেকে 8টা, 8:30 পর্যন্ত। এই পর্যন্ত আমারই সময়। আমি ঘুম থেকে উঠি, সরাসরি রান্নাঘরে যাই। আমি 1 কাপ চায়ের পানি চুলায় দিয়ে মুখ ধুইতে যাই। মুখ ধুয়ে এসে পানিটা নিয়ে একটা টি ব্যাগ নিয়ে আমি টেবিলে চলে যাই। এখনো, আজকেও অল্প সময়, আজকে সময় পেয়েছি, বেশি সময় পাই না আপনাদের এখানে আসার জন্য, কালকেও। এই সময়টা আমার। আর আমার একটি বিশাল, মোটামুটি বলা যায়, বইয়ের সংগ্রহ আছে ঢাকা এবং বরিশালেই মূলত। এটি আমার ছোটবেলা থেকেই বই কেনার এবং বইয়ের মধ্যে ডুবে থাকার এক অভ্যাস, সেখান থেকে গড়ে উঠেছে এই বিষয়টি। এবং তাতে আমার পরিবার আমাকে সহযোগিতা করে সব রকমের। এই ব্যাপারে আমরা অনেককে দেখেছি যে বই টই কেনার ব্যাপারে সংকোচ। আমার এইসব, আমার ছেলেমেয়েরা জানে না যে বই কিনতে টাকা লাগে নাকি, আব্বু তো আছি, বইয়ের দোকানে গেলে বই দেবে না কেন, এরকম আমাদের সাথে বইয়ের। আর একটি হলো, আমার যে বইগুলোর কথা বললেন, সে বইগুলো কিন্তু বাংলাদেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স বই হিসাবে সিলেবাস তালিকাভুক্ত। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বই পড়ায়। কিন্তু দুঃখের দিকটা হলো, আমার পাবলিশারকে বললেন স্যার বই তো চলে না। আর আমরা স্যার যখন কিনতে যাই তখন পাই না, মানে ইনফ্যাক্ট হচ্ছে এরকম ফটোকপি। এরকমই সাহিত্য স্বরূপ যখন বেরোয়, তখন আমাকে এক ছাত্রে বলল যে স্যার আপনার এই বইটা 100 টাকায় কিনে আনছি নীলক্ষেত থেকে, ফটোস্টেট কপি। আসলে যার সূত্র ধরে আমরা শিক্ষিত হয়ে উঠি, তার এখন আমরা একটা নতুন প্রকাশনা সংগঠনের সাথে একটু জড়িত, মধ্যমা বলে, এরা লেখককে সম্মান করে। আমরাও তেমনটাই চাই স্যার। আপনি আপনার এই ভীষণ প্রিয় কিছু সময় থেকে আমাদের সময় দিয়ে গেলেন, ব্যস্ত সময় থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন স্যার, আবারও কখনো কথা হবে, দেখা হবে। ভালো থাকবেন। ভালো থাকবেন আপনারা, সবাইকে শুভেচ্ছা। এবং মাছরাঙা পরিবারকে সবাইকে শুভেচ্ছা। যারা আজকে এই রাঙা সকাল দেখলেন, তাদের সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন।